হ্যালো, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আছি অপরচুনিটি ক্যাফে বালিগঞ্জ ব্রাঞ্চে। লেটস টকের নতুন এপিসোড শ্যুট করছি। আর আজকে কার সাথে আছি জানেন লেটস টকের এপিসোডে? আর কেউ না, সুদর্শন চক্রবর্তী। থ্যাংক ইউ সুদর্শন, থ্যাংক ইউ। অনেক দিন করে একটা দুঃখ হচ্ছে যে তুমি বলো কিছু করবে কিন্তু কিছু করো না। সো আজকে আমি ধরেছি যে না করব। তো আমার মনে হয় যে আমরা লেটস টক দিয়ে শুরু করি। এই জার্নিটা কোথায় গিয়ে শেষ করব তুমিও জানো না, আমিও জানি না। সো কেমন আছো বলো? খুব ভালো। বছর প্রায় শেষের দিকে, তো আমাদের এই হঠাৎ করে 2025টা চলে যাচ্ছে, আর তাড়াতাড়ি চলে গেল সেটাই ভাবছি। অনেক কিছু কাজ হলো, আরও হবে আশা করি। আর এইভাবেই নিজের কাজ, নিজের নাচ নিয়ে মেতে আছি। তো তোমার তো দেখো ক্রিয়েটিভ পার্টের মধ্যে নাচ ইজ ওয়ান অফ দ্য অঙ্গ। তো তোমার স্কুলটার সম্বন্ধে যদি একটু বলো, অর্গানাইজেশনটার সম্বন্ধে একটু মানুষদের শেয়ার করো তোমার থটসটা। বেসিক্যালি আমার যে নাচের দল, সাফায়ার ক্রিয়েশনস ডান্স কোম্পানি, আমরা 33 পেরিয়ে সামনের বছর 34-এ পা দেবো। কনগ্রাচুলেশন অ্যাডভান্স। সেই যে 3 দশকের কাজ, 3 দশকে কত রকমের নতুনের ছোঁয়া যেরকম আমরা নিয়ে এসেছিলাম, সেই নতুনের ছোঁয়া নিয়ে হয়তো অনেকে আরও অনেক নতুন উদ্যোগ নিচ্ছে, করছে কাজ। কিন্তু শুরুর গল্পের তো সবসময় একটা মানে পাইনিয়ারিং একটা লিডারশিপ থাকে, একটা পাইনিয়ারিং একটা পাওয়ার, একটা লিডারশিপ থাকে। তো সমকালীন বা কন্টেম্পোরারি ডান্স বলতে যেটা বুঝি আমরা আজকে, যেটা দেখছি, যেটা সমস্ত রিয়ালিটি শো হোক বা যেটা আমরা বাণিজ্যিকভাবে সাফল্য যেটা আমরা দেখছি, সেই কন্টেম্পোরারি ডান্স ইস্টার্ন ইন্ডিয়াতে সাফায়ারের হাত ধরে আমি নিয়ে এসেছিলাম। এবং আমরা তখন সেই পরীক্ষা নিরীক্ষা করে একটা এমন নৃত্যধারা ভাবছিলাম যে নৃত্যধারার মধ্যে একটা সমসাময়িক কথা থাকবে, যেখানে আমরা ভাববো যে ডান্স ইটসেলফ অলসো এম্পাওয়ারমেন্ট। মানে সিনেমা বা থিয়েটারের থেকে কম নয়, ডান্সেরও একটা নিজস্ব ভঙ্গি আছে। একটা ভঙ্গি এবং একটা সোশ্যাল চেঞ্জ আনতে পারে একটা বক্তব্যের মাধ্যমে। এবং যে বক্তব্যের মধ্যে ভাষার কোনো বিবাদ নেই, ভাষার কোনো মানে ব্যারিয়ার নেই। তো এই কাজ করতে করতে আজকে প্রায় 33 বছর ধরে কাজ করছি। প্রায় আমরা 24টা দেশে অনুষ্ঠান করেছি। এবং এই সাফায়ার থেকে শুধুমাত্র নৃত্যশিল্পী নয়, আমরা কোরিওগ্রাফার, আর্টস ম্যানেজার, আর্টস লিডার আর প্রচুর লোক তৈরি করেছি। এবং সেই সঙ্গে আমরা এমন কিছু মানুষজনের কাছে নাচটাকে পৌঁছে দিয়েছি যে মানুষজনের কাছে নাচটা একটা লাক্সারি ছিল। প্রচুর নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা যাদের কাছে সত্যি নাচটা একটা স্বপ্ন এবং তারা সেরকমভাবে ট্রেনিং পায় না, তাদেরকে আমরা আন্তর্জাতিক মানের ট্রেনিং দেওয়ার চেষ্টা করেছি, বিদেশ থেকে টিচার আনিয়ে, লোক আনিয়ে। এবং আমরা চেষ্টা করি আমার এখানে, যেটায় আমার বাড়িতেই আমার নাচের একাডেমি, আমার ইনস্টিটিউট, এবং ওটা যেন এটা কোথায়? গুরুর বাড়ি সল্ট লেকে। এবং গুরুর বাড়িতে যেরকম হয় একটা গুরুকুল সিস্টেমের মতন আমরা চেষ্টা করি মানে সারাদিন ছেলেমেয়েদেরকে এনগেজ করে রাখার। এটা ওই 1 ঘন্টার ব্যাচের ক্লাস নয় আমাদের। তো এটাই আমাদের আই থিঙ্ক দ্য মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড দ্য মোস্ট চ্যালেঞ্জিং, যে নাচটাকে আমরা যেভাবে আমরা নিয়ে যেতে চাইছি ছেলে মেয়েদেরকে, তাদের শুধুমাত্র জীবিকা নয়, তারা যাতে আন্তর্জাতিকভাবে, জাতীয় স্তরে এবং আন্তর্জাতিকভাবে ওরা যাতে কম্পিট করতে পারে, ওরা যাতে অন্যদের সাথে, অন্য দেশের তুলনায়, অন্য শহরের তুলনায় যেখানে হয়তো সমকালীন নাচ একটু এগিয়ে, সেই তুলনায় যাতে ওরা মানে 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 পিছিয়ে না পড়ে, এগিয়ে থাকে। সাফায়ারের যে ডান্স ফরমেশনটা প্রেজেন্টে সুদর্শন চক্রবর্তী, এই নামটার সাথে এই ফরমেশনটাকে তুমি ক্রিয়েট করার চিন্তাধারাটা কীভাবে করলে? এবং তার সাথে দেখেছি লাইট কস্টিউমের একটা অদ্ভুত কালারফুল মেলবন্ধন হয়। মানে সেখানে মনে হয় হয়তো ডেলিভারি স্পিচ নেই, ডায়লগ বলছে না, কিন্তু তার মানে বাচনভঙ্গিক, তা ভিজুয়ালি, লাইটিংয়ে, ব্যাকড্রপ, এই ফরমেশনটা কী করে ভাব? হ্যাঁ, আসলে নাচ তো একটা দিচ্ছে আঙ্গিকের অভিনয়, আঙ্গিক অভিনয়, এবং সেই সঙ্গে বাচিক স্পোকেন ওয়ার্ডস এবং আহার্য এই কস্টিউম এবং সব কিছুই মনে হয় আমার এন্টার মুড তৈরি করে, সঠিক আলো আর টিম ওয়ার্ক। সাফারে আমরা বলতে গেলে যখন শুরু করেছিলাম, আমরা 3 থেকে 4 জন বন্ধুরা মিলে শুরু করেছিলাম। আর আই এম কট অ্যান অ্যাক্সিডেন্টাল ডান্সার, কারণ আমি, যেটা হয় মধ্যবিত্ত বাঙালি পরিবারের ছেলে, কি হবে, ছেলে নয় ডাক্তার হবে, নয় ইঞ্জিনিয়ার হবে, নয় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে। আমি ইঞ্জিনিয়ারিং
প্রথমেই না করে দিয়েছিলাম ক্রস ঠিক ডান্সারও হ্যাঁ ডান্সার তো ভাবাই যায় না। আর ডান্সার ভাবা যায় না কারণ সেই সময় মানে মা বাবাদের মুখে বিশেষ করে মায়ের মুখে সবসময় বলতাম যে উদয় শঙ্কর খুব বিরাট বড় ডান্সার ছিল, উনি না খেতে পেয়ে মারা গেছেন, আমরা চাই না তোমার ওরকম অবস্থা হোক। তো সেটা একটা খুব আমাকে মানে মানে পীড়া দেয় যে ওরকম একটা কিংবদন্তি ডান্সার সম্পর্কে আমরা গর্ব, আমাদের এত গর্ব, কিন্তু তার শেষ জীবনে তুমি এত কষ্ট পেয়ে মারা গেছিলেন। তো সেটা আমাকে পীড়া দেয় এবং এটা আমাকে এখনও ভাবায়। কিন্তু কোথাও না কোথাও আমার যেভাবে নাচটা নিয়ে কলেজ লাইফই শুরু বলতে গেলে, তখন বন্ধুরা মিলেই শুরু। আর বাই ডেস্টিনি আমি জীবনে একটু একা হয়ে পড়েছিলাম, আমার মা বাবা খুব আগে চলে গেছিলেন, তাই সমস্ত কিছু ডিসিশন মেকিং আমার লাইফে আমি নিজেই করি। তো হারালেও আমার হার, জিতলেও আমার জিত, মানে পুরো একটা লটারি কাটার মতন অবস্থা। কিন্তু মোটামুটি আমি ফিল করি ডেস্টিনি, ইউনিভার্স সব কিছু না কিছু এমনভাবে সিচুয়েশন তৈরি করলো যে দেখতে দেখতে 33 বছর পেরিয়ে গেল। এবং শুধু আমি একা নই, আমাকে সাফারকে কেন্দ্রবিন্দু করে আমার সাথে আমাকে নিয়ে একটা বিরাট বড় কমিউনিটি তৈরি করতে পারলাম। সেটা খুব ইম্পর্টেন্ট, শুধুমাত্র ডান্সার স্টুডেন্টসদের শুধু নয়, তাদের ফ্যামিলিতে রয়েছে, সেই সঙ্গে যারা আমাদের পেট্রন, যারা আমাদের স্পন্সর্স, যারা আমাদের সাহায্য করে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। তোমার টিমটা কত বড়, কতজন কাজ করে? আমার টিমটা, আমার মেইন কোম্পানি আমার 10 থেকে 12 জন কাজ করে, কিন্তু আমার বৃহত্তর দিকে দেখতে গেলে আমার একাডেমিতে প্রায় আমার খুবই স্টুডেন্ট আমার নেই, আমি খুবই শেখাই না, আমি 50 থেকে 60 জন শেখাই, কিন্তু বৃহত্তর কমিউনিটি এত বছরে প্রায় নেই করে প্রায় হয়তো 600-700 হয়ে গেছে। এটাই তোমার প্রিজার্ভেশন তুমি তৈরি করেছো। এবং এটা খুব মানে খুব ড্রামাটিক প্রশ্ন মনে হবে, কিন্তু মনে হচ্ছে তোমাকে করি। সারাদিনের পর যখন তুমি বাড়ি ফেরো বা এখনও কখন খুব একা মনে হয় বা কোথাও বাবা মার ছবির সামনে গিয়ে দাঁড়াও, তুমি কি ফিল করো দে আর প্রাউড ফর ইউ? আমি সত্যিই বলছি, এটা মানে ক্যামেরার সামনে বলে নয়, আমি মনে করি যে আজকে আমার মাথার উপরে কোনো বিরাট বড় গুরু ছিলেন না, আমি কোনো ডান্স ফ্যামিলিতে বিলং করতাম না, আমার সেইভাবে কোনো ঘরানায় বিলং করতাম না, আমি লড়াইটা একা লড়তেই পারতাম না যদি আমার মা বাবার আশীর্বাদ না থাকতো। কোথাও না কোথাও মা বাবার সঙ্গে এই গোটা ইউনিভার্স আমাকে পাথেয় করে দিয়েছে, আমাকে আমার পথ মসৃণ করে দিয়েছে। তাই বলে কি চ্যালেঞ্জেস আসেনি? চ্যালেঞ্জেস এসেছে, এবং একটা চ্যালেঞ্জ থাকে যখন আমরা এগোই, আমরা উঠি, একটা চ্যালেঞ্জ থাকে যেটা অনেক বেশি বড় চ্যালেঞ্জ। একবার সেই জায়গায় পৌঁছে গেলে সেই জায়গাটাকে সাস্টেইন করা, সেই জায়গাটাকে রেখে দেওয়া, কারণ ফেলে দেওয়ার অনেক লোক, প্রচুর লোক চারপাশে পাবো যে চাইবে আমি পড়ে যাই, আমি ফেল করি, এবং সেই সংখ্যায় বেশি বেড়ে যাচ্ছে আজকাল চারদিকে। সেখানে যে আমি টিকে থাকতে পারলাম এত বছর, এটা তো মা বাবার আশীর্বাদ ছাড়া সম্ভবই নয়। এই যে তুমি যখন বিদেশে গেছো, শো করতে গেছো, বিদেশের নানা দেশের নানা কালচার, এবং তুমি ওনাদের সাথেও মেলবন্ধন করেছো ডান্স ফরমেশনটা, ওদের ডান্সের সাথে তোমার ডান্সটাকে, এই যে কালচারাল আদান প্রদান উইথ দ্য ক্রিয়েটিভ ফরমেশন, কিরম লাগতো? আসলে আমি যেহেতু একদম জিরো থেকে শুরু করেছিলাম, এবং ডান্স ফর্মটাতেও আমি চেষ্টা করেছিলাম যে আমি আমার মতন করে একটা নিজস্ব স্বকীয় নৃত্যধারা তৈরি করতে, কিন্তু আমি আমার নৃত্যধারাকে আমি আমার নিজের গণ্ডির মধ্যে এটাকে বেঁধে রাখিনি, এবং আমি চাইনি যেখানে আমার লিমিটেশন সেখানে আমার ছাত্রছাত্রীদের লিমিটেশন তৈরি হোক। তাই আমি 2006 মানে আজ থেকে প্রায় 20 বছর আগের থেকে আমি বিভিন্ন আন্তর্জাতিক স্তরের টিচারদের, কোরিওগ্রাফারদের নিয়ে এসেছি, কাজ করেছি, কারণ এই আদান প্রদানটাই কিন্তু আমাদের সমস্ত ক্রিয়েটিভ দিকে যারা মানুষ কাজ করেছেন আমাদের দেশে, সেটা উদয় শঙ্কর থেকে রবীন্দ্রনাথ সবসময় আদান প্রদানে বিশ্বাস করেছেন। উনি বলেছেন, ডোন্ট বি দ্য র্যাক পিকার্স অফ ওয়েস্টার্ন ডাস্টবিনস। পশ্চিম আর প্রাচ্যর যে মেলবন্ধন, এবং আমার সঙ্গে একদিকে যেরকম ইউরোপ আমেরিকার টিচাররা এসছে, কোরিওগ্রাফার এসছে, অন্যদিকে এসছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, এই প্রাচ্য আর পশ্চিমের মেলবন্ধনে কিন্তু একটা স্বকীয়, আমাদের যে স্বকীয় ডান্স ফর্ম সেটাকে আরও উচ্চ মানে নিয়ে গেছে। এবং সেই সঙ্গে আমার মনে হয় যে আমার ছেলে মেয়েদের চোখের লেন্স, রাডার, সেটা বৃহত্তর হয়েছে, তারা তাদের মেধা তৈরি হয়েছে। কারণ শুধু কপি পেস্ট করে, কিন্তু ওই যে বললে কিছু লোক হয়তো আমার থেকে বেরিয়ে কপি পেস্ট করেছে বা আমার থেকে বাইরে বেরিয়ে শুধু দেখে কপি পেস্ট করেছে, শুধু কপি পেস্ট করে
এগোনো যাবে না যতক্ষণ না নিজস্ব মেধা, নিজস্ব ধারা, নিজস্ব এক্সপেরিমেন্টেশন চর্চা তৈরি হয়। মানে এই শিল্প চর্চার মধ্যে কিন্তু একটা যাপন আছে। তুই যাপনের মধ্যে এই যারা আমার সাথে কাজ করেছে, সুইজারল্যান্ড থেকে, ফ্রান্স থেকে কাজ করেছে, পোল্যান্ড থেকে কাজ করেছে, মালয়েশিয়া থেকে কাজ করেছে, এবং অরিজিৎ খুব আমার ভালো লাগে ভাবতে যে এদের সবার সাথে আমার 25-30 বছরের সম্পর্ক, এবং তারা এখনও ভারতবর্ষে আসতে চায়, কলকাতা আসতে চায় শুধুমাত্র ভারতীয় ছেলেমেয়েদের নাচ শেখাবে বলে। আমরা আমাদের ভারতীয় মুদ্রা তাদের কী বা দিতে পারি? এই যে ভালোবাসা, এই যে তাগিদ, এটা আমায় মুগ্ধ করে, এটা আমাকে অনুপ্রাণিত করে যে ওরা যদি এত বছরে যদি বোর না হয়ে যায়, ওরা এখনও মোটিভেটেড, তাহলে আমি আমার মোটিভেশন হারাবো কেন? এই যে ধরো কোথাও গিয়ে মনে হচ্ছে তুমি সাফায়ারকে বড় হতে দেখতে চেয়েছো, সুদর্শন চক্রবর্তী নিজেকে ইন্ডিভিজুয়ালি তুমি কখনো ভাবোনি, চেয়েছো যে সাফায়ার একটা অর্গানাইজেশন, একটা টিম, তার ফরমেশনটা গ্রো করুক। এটা একটা মানে আমরা সাধারণত এই আত্মত্যাগটা করে উঠতে পারি না। আমরা সবসময় নিজেকে নিয়ে ভাবি, আমার ব্র্যান্ডটার পেছনে আরও 5টা লোক কাজ করে বলে আমার এই ব্র্যান্ডটা। এই টিম ওয়ার্কটাকে তুমি মনে হয় খুব বিশ্বাস করো, টিম ওয়ার্কটা। আমার বেসিক্যালি যেটা বললাম যে আমি যেহেতু আমার বাড়িতেই আমার একাডেমি ইনস্টিটিউশন, অনেক ছেলেমেয়েরা দূর দূর থেকে আসে, থেকে শেখে, বসিরহাট, মালদা, আসাম এসব জায়গার থেকেও আসে, উড়িষ্যা। আর আমাদের থাকা খাওয়া ফ্রি, কিন্তু মন দিয়ে নাচতে হবে, খেটে নাচতে হবে। তো আমার কাছে সাফায়ারটা শুধুমাত্র একটা অর্গানাইজেশন না, আমার কাছে এরাই আমার পরিবার। আমাদের জন্মদিন, দুর্গাপুজো, যে কোনো অনুষ্ঠান, সব কিছু এদেরকে কেন্দ্র করে, এদেরকে নিয়ে। কেউ যেটা হয় না, আমরা খুব ভালোবাসি সবসময় একটা অর্গানাইজেশনের পেছনে একটা মুখকে দেখতে, আর সেই মুখের কথাই বেশি আমরা বলি এবং তাকেই আমরা সামনে বেশি প্রেজেন্ট করি। তো সেই মুখটা হয়ে গেছি আমি, সুদর্শন চক্রবর্তী। কিন্তু একা সুদর্শন চক্রবর্তী কিছু করে উঠতে পারতো না যদি নাকি তার টিম সাফায়ার এই সামগ্রিকভাবে যদি আমরা, দলগতভাবে যদি আমরা না ভাবতাম। তো আমি এখানে হতে পারে মানে একা এসেছি, কিন্তু আমার পেছনে কিন্তু ওই সাফায়ারের পরিবার রয়েছে। এবং অনেক সময় আমি বলছি আরেকটু, অনেক সময় যেটা হয়েছে, অনেক ছেলেমেয়েরা আছে যে হয়তো পারছে না করতে, করলো না, বা কয়েক বছর করেছে, তাদের বিয়ে হয়ে গেছে, সংসার করছে, অনেক সময় তারা 15 বছর, 10 বছর, 15 বছর পরও ফিরে এসছে। তাদের অনেক সময় তাদের ছেলেমেয়েদের আবার তারা ভর্তি করেছে। মানে এটা না একটা অদ্ভুত ইন্টারেস্টিং, মানে এটা একটা ফ্যামিলির মতন। মানে মানে আমি যেটা মাঝে মাঝে মনে হয় যে আমার ওই মানে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির কর্তা যেরকম বসে আছে এবং ছেলেমেয়েরা আসছে, মানে আমার নিজের মনে হয় যে মানে আমার ছেলে মেয়ে রয়েছে, তাদের ছেলে মেয়ে, মানে আমার যেন কোথাও মানে নাতি নাতনি হয়ে গেছে। তো নিজেকে মাঝে মাঝে একটু বৃদ্ধ মনে হয় আর কি, যে তাই তোমার এক্সটেন্ডেড পরিবারটায় আমি একদিন ঢুকতে চাই অবশ্যই। এবং আমার খুব ইচ্ছে আজকে মানে এই লেটস টক এপিসোডটা হয়তো এখানেই শেষ করতে হবে, কিন্তু ও যে এক্সটেন্ডেড পরিবারটা বলছে, ওটার প্রতি আমার খুব লোভ হচ্ছে। এই কারণে লোভ হচ্ছে যে এই মানুষগুলো কারা, কি প্রচেষ্টা, কি মিশন, কি প্যাশন, কি ভিশন, এইটা আমাদের মানে প্যাশনটা আমাদের জীবন থেকে না খুব কমে যাচ্ছে, হারিয়ে ফেলছি আমরা প্যাশনটা। তো আমরা অবভিয়াসলি ওই জায়গাটা একদিন যাব, অবশ্যই করব এবং মানুষের কাছে নিয়ে আসবো, আপনাদের কাছে দেখুন, জানুন, শিখুন আর ভালো জিনিসকে স্প্রেড করুন। সুদর্শন, আগে এপিসোডটা শেষ করব। যারা নতুন প্রজন্ম ডান্স ফরমেশনটা ধরতে চায় বা ডান্সটাকে শিখতে চায়, তাদের উদ্দেশ্য, বা যারা খুব তাড়াতাড়ি ম্যাজিক করতে চায়, তাদের উদ্দেশ্যে তুমি কি মেসেজ দিতে চাও? I think 3 Ds: discipline, dedication, determination. আর শর্টকাটে কিছু হয় না। আমরা 10 বছর নেই মাধ্যমিক পাস করতে, সেই 10 বছর মাধ্যমিকের পরে 2 বছর উচ্চ মাধ্যমিক, আস্তে আস্তে সময়টা ডিউরেশনটা কমে যায়। তো লেয়ারে লেয়ারে আমাদের শিক্ষা তৈরি হয়, তো লেয়ারে লেয়ারে অভিব্যক্তি তৈরি হয়, প্রত্যেকটা লেয়ার জুড়তে সেই অভিব্যক্তিগুলোকে নিয়ে একটা এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন থেকে শিল্প, বিশেষ করে পারফর্মিং আর্ট, স্পোর্টসের মতন তোমাকে প্রতিদিন তোমাকে প্রুফ করতে হবে, প্রতিদিন তোমায় পরীক্ষা দিতে হবে। অনেক সময় হয়তো 10টা পাশা চাকরি ইজিয়ার। তো যারা শিল্প সংস্কৃতি আসতে চাও, বা ইভেন স্পোর্টসে,
একটা অলিম্পিক মেডেলের জন্যে মানুষ হয়তো 15 বছর 20 বছর কষ্ট করে, অনেক সময় সে পায়ও না। কিন্তু এই যে যাপন, এই যে বিশ্বাস, আমরা কোথাও বিশ্বাসটা হয়তো হারিয়ে ফেলছি। আজকে আমাদের বিশ্বাস করতে হবে যে এটা আমরা করতে পারবো, ইভেন শর্টকাটে নয়, আস্তে আস্তে, পরতে পরতে, জমতে জমতে, আস্তে আস্তে এটা আমরা করতে পারবো, শিখতে পারবো। আই থিঙ্ক পেশেন্সটা আমাদের, এন্ডিওরেন্স, পেশেন্সটা আমাদের দরকার। আর এখন তো সবাই সব কিছু মনিটাইজড করে ফেলছে, আমাদের জীবনটাই হয়ে গেছে মনিটাইজড। কিছু কিছু সময় কিছু কিছু জিনিস মনিটাইজড হয় না, যেরকম বিশ্বাস মনিটাইজড হয় না। সো ইফ ইউ বিলিভ ইন সামথিং, বিলিভ ইট। ইউ ডোন্ট believe it because you're getting paid for it. If you're getting paid for it and you believe it, then it's a wrong belief and you will lose the destination. So believe in your destination and work towards it. I think you will achieve the goal. খুব সুন্দর কথা বলে আমি র্যাপ আপ করবো এই এপিসোডটা, যে বিশ্বাস তোমার পথ দেখাবে, আর এই পথটাকে তুমি ভুলো না। পজিটিভিটিকে স্প্রেড করুন, পজিটিভিটি ছড়ান। অরিজিৎ অফিসিয়াল ইউটিউবের সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার, কমেন্ট, লাইক করবেন এবং ভালো জিনিসকে মানুষের কাছে স্প্রেড করতে সাহায্য করুন। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন এপিসোডের নতুন গেস্টের সাথে। থ্যাংক ইউ সো মাচ। Thank you.